বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে দর্শকের মাঝে যেই উত্তেজনা থাকে, প্রথম ম্যাচে বোলাররা সেটা মাঠেও নিয়ে এসেছিল। দারুণ এক জয়ের সম্ভাবনা তৈরি করে দিয়েছিলেন তারা, কিন্তু ব্যাটাররা সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। হঠাৎ করেই ব্যাটিং ধসে সেই সম্ভাবনার মৃত্যু হয়েছে। প্রথম ম্যাচে কি ভুল ছিল বাংলাদেশের, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো কতটা কঠিন হতে পারে বাংলাদেশের জন্য, সেসব নিয়েই আলোচনা করব। আপনাদের মাঝে আছি আমি পূর্ণিমা রাউত এবং আমাদের সাথে আছেন স্পোর্টস জার্নালিস্ট জহিরুল কাইয়ুম ফিরোজ। ফিরোজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বাংলাদেশের যে বাংলাদেশের ম্যাচে প্রথম ম্যাচে কি ভুল ছিল? ভুলের কথা বললে আসলে শেষ ছিল না ভুলের। আমরা বোলিংয়ে ভুল করেছি, ব্যাটিংয়ে ভুল করেছি। বোলিংয়ে যখন আমরা ২৭ রান তুলতে ওদের ৩ উইকেট তুলে ফেলি, সেখান থেকে একটা ভালো মোমেন্টাম পেতে পারতাম। অল্প রানে তাদেরকে আটকানোর একটা সুযোগ ছিল, আমরা সেটা কাজে লাগাতে পারিনি। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ উইকেটে ওরা ছোট হলেও খুব কার্যকরী জুটি গড়েছে, যেখান থেকে দাঁড়িয়ে ওদের ক্যাপ্টেন আসালাঙ্কা সেঞ্চুরি করেছে, একটা ভালো অবস্থানে দলকে দাঁড় করিয়েছে। ওকে ফাইন, ২৪৪ রান আগে ব্যাট করেছে। আধুনিক ক্রিকেটে আসলে ২৫০ রান অনেক বড় না। বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নেমেছে আপনি খেয়াল করবেন ১০০ রান তুলে ফেলেছে আমরা মাত্র ১৬ ওভারে। ১৬ ওভারে ১০০ রান তুলেছি, একটা উইকেট হারিয়েছি, পিচে দুজন ব্যাটার সেট হয়ে গিয়েছেন। অনেকেই ভাবছিলেন বাংলাদেশের জয়টা সময়ের ব্যাপার, অথচ সেখান থেকে পরের ৪-৫ ওভারে যা হয়েছে ব্যাটিং দুর্দশা। ১০০ রানে ১ উইকেট, ১০৫ রানে নেই ৮ উইকেট, অর্থাৎ ৫ রান তুলতে আমাদের চলে গেছে ৭টা উইকেট। তাসকিন আহমেদ ম্যাচের পর একটা কথা বলেছিলেন যে তিনি ড্রেসিং রুমে বসে কফি খাচ্ছিলেন, এভাবেই ওয়ার্ডটা বলেছিলেন যে আমি ড্রেসিং রুমে বসে কফি খেতে খেতে চিল করছিলাম, শুনি যে উইকেট নেই। তার মানে তারা নিজেরাও অবাক হয়ে গিয়েছে। এইভাবে উইকেট পড়াটা আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে, আমরা মোমেন্টাম ধরে রাখতে পারিনি। দ্বিতীয় ভুল হচ্ছে শান্ত রান আউট হয়েছে, লিটন আউট হয়েছে, এরপরে আমাদের তাড়াহুড়ো করা একেবারেই ঠিক হয়নি। এই ছোট ভুলগুলো আসলে আমাদের শেষ পর্যন্ত ম্যাচটা হারিয়ে দিয়েছে। এই যে ব্যাটিংয়ের ব্যর্থতা, আজকের ম্যাচে সেটার কি মিলবে সফলতা, বা কি মনে হয়? আধুনিক ক্রিকেটে আসলে প্রতিদিনই উন্নতি করতে হয়, আর ব্যাটিংয়ের যে ব্যর্থতা, বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা চিরায়ত। আমরা বোলিংয়ে ভালো করছি, স্পিন ডিপার্টমেন্ট নির্ভর ছিলাম, পেস ডিপার্টমেন্টে এসেছি, বোলাররা নিয়মিত ভালো করছে, কিন্তু যদি আমাদের ব্যাটিংয়ে তাকান আমরা কিন্তু পারছি না নিয়মিত হতে। একজন ক্রিকেটার ভালো করছি দুদিন, তারপর আবার তার ধারাবাহিকতার অভাব। সেটা লিটন বলেন, সৌম্য বলেন, তামিম বলেন, প্রত্যেকের ক্ষেত্রেই। তো আমাদের ব্যাটিংয়ের যে ব্যর্থতা, তানজিদ তামিম গত ম্যাচে চেষ্টা করেছিলেন, জাকির আলী চেষ্টা করেছিলেন, শান্ত এবং লিটন আউট হওয়ার পর তামিমের দিকে সবাই তাকিয়েছিল, কারণ তিনি ততক্ষণে সেট হয়ে গিয়েছেন। তবে তার আউটটা খুব ভালো ছিল। জানিত লিয়ান আগে যে ক্যাচটা ধরেছে হাসারাঙ্গার বলে, সেটা চমৎকার। তামিমকে আসলে সেই দোষ দেওয়া যায় না, মানা যায়। কিন্তু আমাদের যে মূল ব্যাপারটা আপনি খেয়াল করবেন, অধিনায়ক মিরাজ নেমেছিলেন, নামার পর তিনি ভালো করতে পারেননি, রানের খাতায় খুলতে পারেননি। তো এই জায়গাগুলোতে আমাদের ফোকাস দেওয়া প্রয়োজন। ব্যাটাররা কিন্তু চেষ্টা করছে, আমরা অনুশীলনে দেখেছি ঘাম ঝরাচ্ছে রীতিমতো। আর আজকে যে কথাটা বললেন ব্যাটিংয়ের সমস্যার সমাধানে আমরা নাইম শেখকে দলে আনতে পারি, কারণ কিছুদিন ধরেই এই ক্রিকেটারটা নিজেকে পরিবর্তনের মধ্য দিয়ে নিচ্ছেন। তিনি প্রচুর হার্ডওয়ার্ক করেছেন, ঘরোয়া লিগে রান পাচ্ছেন, তার ব্যাট হাসছে। আজকের ম্যাচে আমরা মনে করি প্রথম ম্যাচের বিপর্যয়ের পর তাকে একাদশে যদি বাংলাদেশ রাখে, এটা খুব স্মার্ট মুভ হবে, এবং বাকি ব্যাটাররা প্রথম ম্যাচের ভুলগুলো কাজে লাগিয়ে যদি একটু করে নিজেদের এগিয়ে নিতে পারে, আমরা ভালো কিছু করব। আমার আরেকটা প্রশ্ন ছিল, ব্যাটাররা কি স্নায়ু চাপে থাকে? এই সমস্যাটা আসলে কি, ব্যাটারদের সমস্যাটা কোথায়, টেকনিক্যাল নাকি মানসিকভাবে? যদি আমরা বলি টেকনিক্যালিও সমস্যা আছে, মানসিকভাবেও সমস্যা আছে। টেকনিক্যালি কেন সমস্যা আছে, আমরা আসলে কখন কোথায় কোন শটটা খেলতে হয় আমরা সেটা জানি না। কোন সময়ে ক্রিজে আপনার মুখ থুবড়ে পড়ে, কোন সময়ে আপনাকে এগিয়ে যেতে হয়, সেটা আমাদের ব্যাটসম্যানরা বোঝে না। খেয়াল করবেন অনেকেই প্রয়োজন অনুযায়ী মাটি কামড়ে পড়ে থাকে, কিন্তু আমরা সেটা করতে পারি না। আমরা করি কি, দ্রুত শট খেলতে যাই, আমরা করি কি, তাড়াহুড়ো করি। এই জিনিসটা আন্তর্জাতিক ক্রিকেটে এত বছর বাংলাদেশ পার করার পর এটা আসলে টেকনিক্যাল সমস্যা বলাটাও লজ্জা মনে হয়। তবুও দিন দিন আমাদের উন্নতি হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটাররা তাদের ব্যাটে শট পাচ্ছে, রান পাচ্ছে, বুঝে শুনে খেলার চেষ্টা করছে। আধুনিক ক্রিকেটে আপনাকে একেবারে ব্যাকরণ মেনে খেললেও হবে না,
আবার মারকাটারি খেললে হবে না, দুটো ব্যালেন্স করে খেলতে হবে। আর মানসিক সমস্যা যেটা বলবেন, আমাদের প্লেয়াররা আসলেই স্নায়ুর চাপে ভোগে। আপনি প্রচুর দেখবেন আমরা 1 রানে 2 রানে ম্যাচ হেরেছি, ম্যাচ একেবারে হাতের মুঠোয়, প্রতিপক্ষ হাল ছেড়ে দিয়েছে কিন্তু আমরা সেখান থেকেও হেরে গেছি। আপনি সর্বশেষ ম্যাচটাই দেখেন, 100 রানে 1 উইকেট থেকে 105 রানে 8 উইকেট, এটাকে আসলে কোনো ব্যাখ্যাই নেওয়া যায় না। আমাদের যদি কেউ ব্যাখ্যা দিতে চায়, এটার আসলে প্রপার কোনো ব্যাখ্যা নেই। ক্রিকেটে হয়, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এখানে অনেক কিছু হতে পারে, কিন্তু বাংলাদেশের মতো একটা দল এমন নয় যে শ্রীলঙ্কা আমাদের কাছে অপরিচিত, কিংবা শ্রীলঙ্কা বাংলাদেশের শক্তিতে অনেক পার্থক্য। আধুনিক দিনগুলোতে কিন্তু পার্থক্য কমে এসেছে, বাংলাদেশ ভালো করছে। সেই জায়গা থেকে এভাবে খারাপ খেলাটা অবশ্যই আমি বলবো স্নায়ুর চাপ সামলাতে পারছে না বাংলাদেশ। এবং আমাদের কোচ সালাউদ্দিন তিনি কিন্তু একবার বলেছিলেন, আমরা বুঝে শুনে ক্রিকেটটা আসলে খেলতে পারছি না। এই জায়গাটাই ফলটা আমরা দেখছি, দিন দিন আমরা খারাপ করছি। জি, অনেকগুলো বিষয় তো দেখা গেল। তো দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে কোথায় কোথায় উন্নতি করতে হবে? সবার আগে উন্নতিতে ব্যাটিংয়ে করতে হবে, কারণ ব্যাটিংয়ে খারাপ করার কারণে আমরা হেরেছি। আমাদের পেসাররা কিন্তু দারুণ করছে, আমাদের বোলাররা তাদের যতটুকু রিসোর্স আছে, যতটুকু সামর্থ্য আছে, তারা চেষ্টা করছেন এবং তারা সফলও হচ্ছেন। প্রথম ম্যাচে আপনি দেখবেন তাসকিন শুরুতে মোমেন্টাম এনে দিলাম, যেমনটা বলছিলাম 4 উইকেট পেয়েছেন। তানজিম সাকিব গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেন। অভিষিক্ত তানভীরও যথেষ্ট ভালো খেলেছে তার প্রথম ম্যাচ আন্তর্জাতিক ওয়ানডেতে, একটু চাপ থাকেই, তবুও সব মিলিয়ে আমাদের বোলাররা ভালো করছে। তারা বাংলাদেশকে জেতানোর জন্য যত কিছু করা যায় তাদের দিক থেকে করছে। কিন্তু ক্রিকেট তো দলগত খেলা, 3টা বিভাগ আছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। আমাদের ফিল্ডিংও কিন্তু খুব ভালো হয় না, আগের চেয়ে উন্নত হচ্ছে কিন্তু অতটা ভালো হচ্ছে না, কারণ আমরা ফিল্ডিং কিন্তু আপনার 10-15 রান বাঁচিয়ে দেয়। বড় বড় দলগুলোর দিকে দেখবেন, একটা প্লেয়ার ব্যাটিং ভালো করছে কিন্তু তার ফিল্ডিং ভালো না, তারা কিন্তু ওই প্লেয়ারটাকে উঠিয়ে দিচ্ছে, কারণ ফিল্ডিং 10-15 রান যদি সেভ হয় আপনার ব্যাটসম্যানের জন্য সহজ হয়ে যায়, চাপটা কমে। আমাদের ফিল্ডিংটা ভালো করতে হবে, ব্যাটিংটা তো অবশ্যই, ব্যাটিং না করলে আসলে কিছুই হবে না। বোলাররা যত ভালোতে আটকাক কিছুই হয় না, ব্যাটারদের ভালো করতে হবে। আর আজকের ম্যাচে জিততে গেলে আমাদের বিকল্প নেই আসলে জয়ের, কারণ হেরে গেলে সিরিজটা শেষ। সিরিজ শেষ মানে আমাদের আসলে পাওয়ার আর কিছু নেই। 3 ম্যাচে সিরিজ 2টো হেরে গেলাম, তাই সিরিজে টিকে থাকতে হলে আজকে আমাদের জিততেই হবে। সেখান থেকে প্রথম ম্যাচের ভুলগুলো ধরতে হবে, ব্যাটারদেরকে শান্ত হয়ে বুঝে শুনে খেলতে হবে। আর আরেকটা দিক হতে পারে, রিশাদ হোসেনকে একাদশে যদি আনা যায়, প্রথম ম্যাচে তার অসুস্থতার কারণে তিনি ছিলেন না, আজকে একাদশে আনলে তিনি ট্রাম্প কার্ড হতে পারেন। রিশাদ, নাইম শেখ, এই দুইজন আসলে বাংলাদেশ আসলে ভালো করবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আজকের দুই দলের একাদশটা কেমন হতে পারে, আর রিশাদ কি আজ সুযোগ পাবে, সেই বিষয়টা। রিশাদের আসলে সুযোগ পাওয়া উচিত। কেন সুযোগ পাওয়া উচিত? এই সময় বাংলাদেশের টেকনিক্যালি বোলিংয়ে ভীষণ সাউন্ড একজন প্লেয়ার তিনি, তার লেগ স্পিন বাংলাদেশের জন্য আশীর্বাদী। তারপর শ্রীলঙ্কার ঘরোয়া লিগে তিনি খেলেছেন, ঘরোয়া লিগটা সম্পর্কে জানেন, শ্রীলঙ্কার পরিবেশ সম্পর্কে, খেলোয়াড়দের সম্পর্কে তিনি জানেন। এরপর ব্যাটিংয়ের যে সমস্যাটা, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ যখন সর্বশেষ ম্যাচটা জিতেছিল গত বছর, তখন তিনি 18 বলে 48 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছিলেন, যে ইনিংসটা ব্যবধান করে দিয়েছিল, বাংলাদেশ জিতেছিল। তাই সুস্থ রিশাদকে আসলে আজকে বাংলাদেশ দলে খুব প্রয়োজন, তার সুযোগ পাওয়াটা আসলে উচিত। যদি বাংলাদেশের একাদশের কথা বলেন, প্রথম ম্যাচে মুস্তাফিজ চোট পেয়েছে, তার চোট নিয়ে এখনও সেভাবে দলের পক্ষ থেকে জানানো হয়নি কিছু। সেই জায়গা থেকে আজকে তার জায়গায় পরিবর্তন আসতে পারে, যদি ঠিক থাকেন তাহলে আসতে পারেন। তানজিম সাকিব তো আছেনই, রিশাদ এবং নাইম শেখ, এই দুজনকে দলে আসলে ইনক্লুড করাটা পরিস্থিতির দাবি, এই হচ্ছে ব্যাপার। আর শ্রীলঙ্কা যেহেতু জিতেছে, কোনো দলই চাইবে না এত ভালোভাবে জেতার পর উইনিং কম্বিনেশন ভাঙতে। তো আমার মনে হয় ওদের একাদশটা সেম থাকলেও থাকতে পারে, বাংলাদেশের একাদশে অন্তত 2টো পরিবর্তন আনাটা প্রয়োজন। তাসকিন আহমেদের উপর এই ম্যাচের চোখ থাকবে বাংলাদেশের। বাংলাদেশের পেস বোলিংয়ে বর্তমানে সবচেয়ে সেরা বোলার তিনি, প্রথম ম্যাচে 4 উইকেট নিয়েছেন, আজকে তাকে একটা রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে। দু দলের সিরিজে, বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের পক্ষে তিনি সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। আর তার সামনে আছেন লাসিথ মালিঙ্গা ও মুরলীধরন। মালিঙ্গার উইকেট হচ্ছে 27টি, তার মানে আজকে যদি তাসকিন একটা উইকেট পান, মালিঙ্গাকে ছুঁয়ে ফেলবেন, 2টো উইকেট পেলে তাকে পেছনে ফেলবেন, আর যদি 5 পেয়ে যান তাহলে মুরলীধরনকে ছুঁয়ে ফেলবেন। তো তাসকিনের প্রতি আসলে একটা বাড়তি চোখ থাকবে সবার। দর্শক, জানছিলাম এই বাংলাদেশের ম্যাচ নিয়ে, বিগত ম্যাচ এবং আগামী যে ম্যাচটি হতে যাবে সেটি নিয়ে দর্শকের কি কি মনোভাব তৈরি হতে পারে, এবং বাংলাদেশের প্রতি সবারই এখন একটাই আকাঙ্ক্ষা, আজকে যেন তারা জয় লাভ করে।
আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবারও পরের ম্যাচে।